আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে সূর্য, তোমাকে তো বুঝতেছিলাম। জি স্যার বলুন। আচ্ছা শোনো, আমাদের দেশে দুজন বায়ার আসবে, তো চেয়ারম্যান স্যার বলছিল আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটা ওয়েল ডান প্রেজেন্টেশন রেডি করতে। তো তুমি একটা কাজ করো, আমাদের প্রোডাক্টগুলো নিয়ে অ্যানালাইজ করো, দেন একটা প্রেজেন্টেশন রেডি করো, পরে আমি এটা দেখে ফাইনাল করবো। ওকে? ওকে স্যার। ওকে ওকে। কি ব্যাপার, মা ফোন দিল এই সময়? হ্যালো মা, বলো। হ্যালো আরি, তাড়াতাড়ি বাড়িতে আয়, বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ডাকাত, তাড়াতাড়ি বাড়িতে আয়, তুই তাড়াতাড়ি আয়। কি ডাকাত ঢুকছে? ডাকাত মানে? হ্যালো হ্যালো মা, হ্যালো। স্যার কি হয়েছে, কোনো সমস্যা? না, মা বললো ঘরে বলে ডাকাত ঢুকছে। কি করবো আমি বুঝতেছি না। কি বলুন স্যার, তাহলে তো আপনাকে বাসায় যাওয়া দরকার, আপনি তাড়াতাড়ি বাসায় যান। আচ্ছা আচ্ছা, তো তুমি একটা কাজ করো, তুমি একটু সামলাও, আমি বাসা যাচ্ছি। ঠিক আছে স্যার, আমি সামলাচ্ছি। আমার ছেলে আসলে দেখবেন আমার ছেলে কতটা সুদর্শন একটা ছেলে, মেয়ের জামা হিসাবে ফেলতে পারবে মা, না। তুমি ঠিক আছো তো মা? আর ঘরে ডাকাত ডাকাতগুলো গেল কই? এই ঘরে কিছু নিয়ে দিয়ে গেছে নাকি? আচ্ছা নিয়ে গেলে যাক মা, তুমি যে ঠিক আছো মা, এটাই অনেক। তুই এত পেরেশানি হোস না, তুই বস, শান্ত হয়ে বস। আচ্ছা, ওনারা কে? ওনারা কি তোমাকে রক্ষা করছে? উনি হচ্ছে তোর আঙ্কেল, তুই মাথা ঠান্ডা করে এক গ্লাস শরবত খা। আরে মা, তুমি কি বলছো? শান্ত হতে, আমি অস্থির হয়ে যেতেছি। তোমার কোনো কিছু হইলো কিনা, ঘরে টাকা পয়সা গয়নাগাটি এগুলো কিছু নিল কিনা, আর তুমি বলতেছো শরবত খাওয়ার জন্য। আহা মা, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। মা, ঘরে না ডাকাত ঢুকছিল, তাহলে এই যে শরবত উনারা, আমি কিছু বুঝতেছি না মা। তোর এত কিছু বোঝার দরকার নাই, তার আগে বল মেয়েটা দেখতে সুন্দর না, পছন্দ হয়েছে কিনা সেটা বল। মানে কি? আমি বলতেছি বাবা, তার আগে আমার পরিচয়টা দেই আমি। আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, আর ও আমার মা মরা একমাত্র মেয়ে নসু। তোমার মার অনুরোধে আমরা সবাই বেড়াতে আসছি, আর তোমাদের ঘরে তেমন কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। আহা বিয়াই, আপনি বেড়াতে এসেছেন মানে বাকি কথাগুলো বলেন। বিয়াই মানে? বিয়ে মানে হচ্ছে আমার নসুকে খুব পছন্দ হয়েছে, আমি নসুর সাথে তোর বিয়ে দিব। মানে কি? মানে টানে এত কিছু বুঝি না, তোর যে বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ তুই কবে বিয়ে করবি বুঝলাম না কিছু। তুই বুড়ো হয়ে গেলে তোকে কেউ মেয়ে দিবে? আমি এত কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না, আমি আজকে এই মুহূর্তে নসুর সাথে তোর বিয়ে দিব। ঠিক বলছেন আন্টি, আমি সব কিছু ব্যবস্থা করে আসছি, একটু পর কাজী সাহেব চলে আসবে। কি ব্যাপার সূর্য, তুমি না অফিসে ছিলা, তাহলে এখানে কিভাবে আসলা? স্যার, আপনার বিয়ে, আমি কি অফিসে থাকতে পারি? তাই আন্টি বললো, তাই আমি সব কিছু রেডি করার জন্য চলে আসলাম। আরে আশ্চর্য, তোমরা কি আবার জোর করে বিয়ে দিবা নাকি? দরকার হলে জোর করে বিয়ে দিব। আরে মা, আমি তাকে চিনি না জানি না, তার সাথে কোনো জানাশোনা নাই। বিয়ে করতে হলে তো অ্যাটলিস্ট একজন আরেকজনের তো জানাশোনা থাকা দরকার, তাই না? আমি এভাবে বিয়ে করতে পারবো না মা। বিয়ে তোর করতে হবে না, বিয়ে আমরাই তোকে দিচ্ছি। এই সূর্য, তাড়াতাড়ি কাজে নিয়ে আসো। জি আন্টি, আমি যাচ্ছি। এই তাড়াতাড়ি চল, তোকে বিয়ের জন্য রেডি করতে হবে, চল চল। আরে মা, তুমি কি বলতেছো? আমি কি বাচ্চা নাকি? তো আমরা রেডি করবো মানে বুঝলাম না কাহিনী। পরে বুঝাবো, চল ওঠ। আরে আরে মা, মা দেখছো ওনার হাসতেছে, আমার একটা মান সম্মান আছে মা। মান সম্মানের খেতায় পড়ি, তাড়াতাড়ি আয়। আরে মা, আয় বলতেছি, তাড়াতাড়ি মা, মা। আসলে
মা আমাকে এইভাবে জোর করে বিয়ে দিয়েছে, তাতে আমি হ্যাপি না। আসলে আমি চেয়েছিলাম কি জানো, ধুমধাম করে বন্ধু বান্ধব, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে বিয়ে করব। কিন্তু দেখো, আমার মা রীতিমতো জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আসলে আমি চেয়েছিলাম কি জানো, ধুমধাম করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ সবাইকে একসাথে নিয়ে বিয়েটা করবো। কিন্তু দেখো আমার মা এটা কী করলো। কিন্তু তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি ওই দিনই কিন্তু আমার ভালো লেগেছে, আমি বুঝতে দিই। আসলে তুমি যেদিন প্রথম আমাকে শরবত খাইয়েছিলে, শরবত খাওয়ার পরে আমি তোমার ফিদা হয়ে গেছি। আমি চাই তুমি এরকম শরবত আমাকে সবসময় খাও, যে আমি সবসময় তোমাদের ফিদা হয়ে থাকি। আমারও আপনাকে অনেক ভালো লেগেছে। তাই মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে থাকতে চাই। সত্যি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনোই না। আমাকে মনে প্রাণে ভালোবাসবে তো? আরে স্যার, আপনি স্যার কালকে বিয়ে করে আজকে অফিসে চলে আসছেন? আপনি কিন্তু বেশ কয়েকদিন ছুটি কাটালে পারতেন। আমি কিন্তু চেয়ারম্যান স্যারকে আপনার ছুটি এবং বিয়ের বিষয়ে কথা বলে রেখেছিলাম। আরে না সূর্য, অফিসে অনেক কাজ, বাসা বসে থাকলে কি হবে বলো? তবুও স্যার। আচ্ছা সূর্য, তুমি তো বিবাহিত, তো তোমার ম্যারিড লাইফটা কেমন? স্যার এটার মতো মধুর কিছু হয় না। যে একবার বউর মজা পায় সে বউ রেখে অফিসে আসতে চায় না। এই তো স্যার, আমি যখন নতুন বিয়ে করেছিলাম তখন আমি 5 দিনের জায়গায় 7 দিন ছুটি কাটাইছিলাম। আপনি আমাকে পানিশমেন্ট দিয়েছিলেন। আমার মন চায় কি জানেন, বিয়ের জন্য প্রত্যেকটা স্টাফকে 1 মাসের ছুটি দেওয়া দরকার। তাহলে স্যার 25 বছর 30 বছর ছেলেদের মনটা একটু চাঙ্গা হয় আর কি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তোমার বউ তোমাকে কেমন ভালোবাসে? কি যে বলেন স্যার, আমি যখন অফিস থেকে বাসায় যাই আমার বউ তো অস্থির হয়ে থাকে আমার জন্য কি করবে না না করবে। আমার বউ না এত সুন্দর করে সাজুগুজি করে থাকে না, আমি সারাদিনে যে কষ্ট করে যাই না আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। স্যার আমার মন কি চায় জানেন? মন চায় কাজকর্ম ফালাইয়া, অফিস টফিস ফালাইয়া বউয়ের কাছে সারাদিন পইরা থাকি। আমি না স্যার আমার বউকে অনেক ভালোবাসি। স্যার আপনার উচিত কি জানেন, আপনার বউকে অনেক ভালোবাসা আর আপনার বউয়ের পাশে থাকা। এই সময়টা না স্যার আর ফিরা পাইবেন না একবার গেলে। আমি তো চাই আবার যেন আমার জীবনে এই সময়টা আসে স্যার। তাহলে আমি স্যার আসি। হ্যাঁ, আমার একটা ফাইল জমা দিতে হবে, তো আমি যাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। মারে আমার দেরি হয়ে যেতেছে, আমি রওনা দিলাম। বাবা আর কিছুদিন থেকে যেতে পারতেন। না মা, অনেক দিন তো থাকলাম, বাড়িতে অনেক কাজ, আবার আসবো। তুই মা সাবধানে থাকিস, তোর শাশুড়ির সেবা করবি, আর জামাই বাবাজির দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবি। হ্যাঁ বাবা আপনি কোথায় যাচ্ছেন? এই তো বাবা তুমি চলে আসছো। আসলে বাড়িতে অনেক জরুরি কাজ আমি ফালাই আসছিলাম, অনেকদিন তো থাকলাম, এবার আমার যেতে হবে বাবা। আর কদিন থেকে যেতে পারতেন বাবা। ঠিক আছে বাবা, আবার আসবো। তাই বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মা মরা মেয়ে, ওকে আমি ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি, কখনো ওর চোখে আমি পানি আনিনি। তুমি তুমি ওর দিকে একটু খেয়াল রেখো, ওকে আমার মতো ভালোবেসো। আপনি কোনো দুশ্চিন্তাই করেন না, আমি ওকে খুব হাসি খুশির মধ্যেই রাখবো। তোমার কথা শুনে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল বাবা, তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে বাবা, তোর কাজ কর, ব্যাগটা আমাকে দেন। না না আমি বাবা, না বাবা, তুমি অফিস থেকে আসলা, তুমি খুব টায়ার্ড। তো কি হয়েছে, সমস্যা নেই বাবা। না বাবা আমি পারবো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি বাবা, আমি আসি, আমি পারবো মা, আমি আসি। ভালো থেকো। হ্যাঁ বাবা তোমরা ভালো থেকো, হ্যাঁ আসি। আচ্ছা তাহলে দোয়া রাখবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
থাক, টেনশন করবো না, তোমার একদিন বাড়িতে নিয়ে যাবো না। চলো ঘরে চলো। আমার জীবনে এমন অনুভূতি আর জীবনে কোনো সময় হয়নি। তোমার যত দেখি খালি বারবার খালি দেখতেই ইচ্ছে করে। আমারও সেম সেম, কিন্তু তোমার অনুভূতিটা তো মাত্র শুরু হয়েছে, কিন্তু আমার অনুভূতি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই শুরু হয়েছে। একটা কথা বলবো? বলো। তুমি যদি কখনো বিধাতার কাছে কিছু চাও তাহলে আমার মৃত্যুটা চেয়ে নেও, কিন্তু কোনোদিন অভিমান অবহেলা করো না, আমি সহ্য করতে পারবো না। আসলে কি, এই পৃথিবীতে তুমি একমাত্র নারী যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছি। হয়তোবা তুমি বুঝতে পারো না, কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কাউকেও চাই না, মানে হারাতে চাই না। এই পৃথিবীর সব কিছু বিনিময় হলেও আমি তোমাকে চাই। ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্যার, তাই ধূমপান করা যাবে না। আর আরে আমি তোমাকে এত তাড়াতাড়ি হারাতেও চাই না। আরে কি করলা? আরে তুমি তো নোংরা কেন বলো তো? আরে কি করলাম? এগুলো কত বড় রেখেছো, দাঁড়ো আমি নখ কেটে দিচ্ছি। কি নিয়ে আসছো? নেল কাটার। বসো। উফ, কি ব্যাপার? মাথাটা অনেক ঘুরছে। আসলে আপনার এই সমস্যা কতদিন? প্রায় 7-8 বছর যাবত। 7-8 বছর? অনেক দিন। আচ্ছা শোনেন, এখানে আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, দ্রুত এই টেস্টগুলো করে আমার কাছে নিয়ে আসবেন। আর শোনেন, আপনি একা আসবেন, ভাবিকে আনার দরকার নেই, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান।
শুনেন, রুগীর অবস্থা ভয়ানক খারাপ, যত দ্রুত সম্ভব এই রুগীর অপারেশন করে ফেলেন, না হলে কিন্তু এই রুগী বাঁচানো সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রিপোর্টগুলো। রিপোর্ট আনছেন? জি। ও মাই গড, যা ভাবছিলাম তাই। মানে? ভাবির মাথায় 10 বছর যাবত একটা টিউমার হয়েছে, সেই টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে। শোনেন, চিন্তা করার কিছু নেই, এই রোগ ট্রিটমেন্ট করলে ভালো হয়। আপনি যত দ্রুত সম্ভব ভাবিকে দেশের বাইরে নিয়ে যান, আমার বিশ্বাস ভাবি সুস্থ হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যান। ওহো এই কি হইছে? আমার কি মাথা, হইছে তোমার? আমার মাথা, আমার মাথা। ও আচ্ছা আচ্ছা, আমি তোমার ডাক্তার দেখার ব্যবস্থা করতেছি। একটু ঘুমাও, ঘুমার চেষ্টা করো। একটু জোরে জোরে শ্বাস নেন তো। জিহ্বাটা বের করেন। আসলে রোগীর অবস্থা খুব খারাপ, ওনাকে একটু একা থাকতে দিন। আপনারা সবাই আমার সাথে চলুন। ও একটু থাক আমার পাশে কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু ওনাকে থাকতে বলছে, উনি থাক। আপনারা আমার সাথে চলুন, চলুন। আসুন। আমাকে একটু জড়িয়ে ধরো। অনেক অশ্রু জল পার করে তোমার হয়েছে, অনেক অবহেলা অভিমান সহ্য করে ক্ষত বিক্ষত হয়েছে আমার এই হৃদয়। আজ এই দিনে আমাকে জড়িয়ে ধরো, একটু মায়া, একটু ভালোবাসা, আর কিছুই নয়, আর কিছুই নয়। নসু, 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 তুমি এভাবে চলে যেতে পারো না নসু, তুমি এভাবে চলে যেতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। নসু, কথা বলো, কথা বলো নসু, কথা বলো। মা, ও মা, মা, কি হয়েছে আমার মার? নসু আর নাই। অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেল নসুর জীবন। দীর্ঘ 5 বছর সংসারের পর একটি পুত্র সন্তান রেখে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নসু। অতঃপর যা হলো।
নসুর শূন্যস্থান পূরণ করতে চলে আসলো মায়া। সে কি পারবে নসুর সন্তানের দায়িত্ব নিতে? অতঃপর দেখতে থাকুন। বিআই সাহেব, চা খেয়েছেন? হ্যাঁ বেন, খেয়েছি। বিআই সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। জি জি, অবশ্যই বলুন। কথাটা অন্যভাবে নেবেন না দয়া করে। আপনার ভাতিজি মায়াকে আমার খুবই পছন্দ। আমি আসলে মনে মনে আমার ছেলের জন্য, আমার নাতনির জন্য এরকম একটা মেয়ে খুঁজছিলাম, যে কিনা আমার নাতনিকে সন্তানের মতন ভাববে, আমার ছেলেকে আপন করে নিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আরিফকে আবার আপনি বিয়ে দেবেন, কিন্তু মায়া এই বিষয়টা কিভাবে নেবে আমি তো তা জানি না। তবে আমার মতে আর আরিফও মনে হয় মায়াকে বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? আরিফ এখনো নসুর মোহতে পড়ে আছে। মোহটা না কাটা পর্যন্ত মনে হয় আরিফকে বিয়ে দেওয়া ঠিক হবে না। বিআই সাহেব, এই বিষয় নিয়ে আপনি একদম ভাববেন না। আপনি শুধু মায়াকে রাজি করান, বাকিটা আমি দেখছি। বিহেন সাহেব, আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন। মায়া এই বিষয়টা কিভাবে নেবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। অনেক ধন্যবাদ বিআই সাহেব আপনাকে। আপনি অবশ্যই ভেবে দেখবেন। জি। এই, তুমি অন্ধ নাকি? দিকে চলতে পারো না? যত সব। কি অবস্থা! মানুষ তো একটু সুন্দর করে কথা বলে, ইনার মুখে থেকে সুন্দর কথা তো দূরের কথা। ধুর, মনে হয় যে মুখে মধুই দেয় না কোনোদিন। কাকু, তোমার চা। হ্যাঁ মায়া, তুই কি খুব ব্যস্ত? তোর সাথে কিছু কথা ছিল। না কাকু, বলো। বস। আমি শুনছি। ওয়াও, সুন্দর চা হয়েছে। কথাটা যে তোকে কিভাবে বলি, তুই কিন্তু আবার অন্যভাবে নিস না। এই আমার নাতি, ওর জন্য আমি খুব চিন্তিত। তাছাড়া তোর জন্য আমার কিন্তু চিন্তা হয়। তোর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তো আমারই। মা, ওই যে আরিফ খুব ভালো একটা ছেলে। আমার জামাই বলে কিন্তু আমি বলতেছি না, আমার ছেলে হিসাবে আমি বলতেছি। ওর সাথে যদি তোর বিয়ে হয়, তুই সুখী হবি, তুই খুব ভালো থাকবি। মানে ওই আরিফের মা আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আরিফের সাথে তোকে বিয়ে দেব, তোর যদি কোনো আপত্তি না থাকে। কাকু, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি কোলে পিঠে করে বড় করছো। কখনো তোমার কথার অবাধ্য হইনি। আমি জানি তুমি যেটা করবে আমার ভালোর জন্যই করবে। তার মানে এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই, তাই না? আলহামদুলিল্লাহ। কাকু, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করবে। আরিফ, এদিকে বাবা, বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো মা। তোর জীবনটা কি তুই এভাবে কাটিয়ে দিবি? মানে
এই যে তুই কারোর সাথে কথা বলিস না, সব সময় চুপচাপ থাকিস, নিজের মন খেয়ালি মতো চলাফেরা করিস। ও আচ্ছা, কি বলবা সেটা বলো। আমি তোকে আবার বিয়ে করাতে চাই। কি, তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে? তুমি একবার আমাকে জোর করে বিয়ে করিয়েছো। এনাফ বাস এনাফ মা, আমাকে আমার মতো থাকতে দাও। আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। তাই বলে তুই সারাটা জীবন এভাবে কাটিয়ে দিবি? আমার চোখের সামনে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি কিভাবে মেনে নিব? মা, আমি একবার বলছি, এটাই ফাইনাল, জাস্ট ফাইনাল। আচ্ছা তোর জন্য না হোক, তোর ছেলের কথা তো চিন্তা করবি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমার সাথে কিছু কথা ছিল, কথা শেষে আমি চলে যাব। আপনি চলে যাবেন মানে? আজকে তো আমাদের বাসর রাত, আর আপনি কোথায় চলে যাবেন? আসলে তোমাকে মানা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে শুধু বিয়ে করেছি আমার ছেলের জন্য। আমি এখনো নসুকে আমার মনের ভিতর থেকে ভুলতে পারছি না। আমি নসুকে অনেক ভালোবাসি, তাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। এ কি, আপনি এখানে বসে বসে সিগারেট খাচ্ছেন আর মা আপনাকে নাস্তা করার জন্য ডাকতেছে? আপনি এত নোংরা কেন? ছি, হাতের নখগুলা কাটতে পারেন না? আচ্ছা দাঁড়ান, আমি কেটে দিচ্ছি, ওয়েট। নিয়ে এসেছি, দেন। এটা রাখেন তো। আরে কি করতেছো? সরি সরি, দেখিনি। বাবা কোথায় তুমি? এই, তুমি কি দেখে চলো না? আমি বাইরে থেকে আমি না আসলে তো অন্যজন আসতে পারতো নাকি? আরে আমি তো আমার ছেলে কিনে কানামাছি খেলছিলাম। আমি কি ইচ্ছে করে আপনার গায়ের উপর যে পড়ছি? চোখ কান খুলে তারপরে চলো, বুঝতে পারছো?
বোমা, যাও আরিফকে চা দিয়ে আসো। মা এটা ক্লিন করে তারপরে যাই। আগে চা দিয়ে আসো, তারপরে ক্লিন করো। ঠিক আছে। আপনার চা। ও শিট, সরি সরি। ধ্যাৎ, এই তুমি কি দেখে চলো না? হ্যাঁ, উফ, আমার অফিসে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজ সব নষ্ট হয়ে গেল। ধ্যাৎ, এই তুমি কি কিছু বোঝো না যে আমি তোমাকে যে পছন্দ করি না? শুধুমাত্র আমার ছেলের জন্য তোমাকে আমি বিয়ে করেছি। তুমি জাস্ট আমার ছেলের গভর্নেন্স, জাস্ট গভর্নেন্স, মা না। আপনি কি আমাকে পছন্দ করেন না? না আমার জন্য আপনার মনে কোনো অনুভূতি নেই? না, তাহলে এই বিয়ে, এই সংসার, এগুলোর কোনো মূল্য নেই আপনার কাছে? না, কিছুই নেই। তনুর মায়ের জায়গায় আমি তোমাকে কোনোদিন স্থান দিতে পারবো না। তাই প্লিজ তোমাকে অনুরোধ করছি, এই ফালতু আধিক্যের অধিকার ঘটানো বন্ধ করো। বোমা, কি হয়েছে? কান্না করছো কেন? কি হয়নি মা সেইটা বলেন। আমি এই সংসারের একটা মুহূর্তও থাকবো না মা। এই কথা বলো না মা। এই সংসার ছেড়ে কোথায় যাবে? সংসার ছেড়ে কোথাও যেতে হয় না মা। মা, আমি তো অনেক চেষ্টা করেছি আপনার ছেলের মন জয় করতে, কিন্তু আমি তো পারিনি। আর কি করব আমি বলেন তো মা? আমি তো ওনার ছেলেকে নিজের ছেলে বলে মেনে নিয়েছি, কিন্তু উনি ওনার হৃদয়ে আমাকে কেন মেনে নিতে পারতেছে না মা? একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। আরিফ আসলে এখনো পর্যন্ত তোমার বোনকে মন থেকে ভুলতে পারেনি। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর কটা দিন দেখো, সব ঠিক হয়ে যাবে মা। কিচ্ছু ঠিক হবে না মা। আমি কার আশায় এই সংসারে থাকবো? কার জন্য এই সংসারে থাকবো মা? যার জন্য থাকবো সেই তো আমাকে ভালোবাসে না। তাহলে কার জন্য আমি এই সংসারে পড়ে থাকবো মা? আমার একটা মুহূর্ত এই সংসারে থাকতে চাচ্ছি না এই মা। কথা বলে না মা, সংসারে অনেক কিছু হবে, ঝগড়া ঝাঁটি, ভুল বোঝাবুঝি। সংসার ছেড়ে যেতে হয় না মা, সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে হয়। মা, মা শোন, মাথা ঠান্ডা করে আমার কিছু কথা শোন। আজকে আমি আসার পর সব কিছু শুনলাম, সবই বুঝলাম রে মা। মারে, তোর জীবন তোরই, তোর জীবনের সিদ্ধান্ত তুই নিবি, এটাই স্বাভাবিক। কিন্তু মা, একটা কথা কি, মেয়ে মানুষের বিয়ে কিন্তু একবারই হয়। আমি তোকে ভেবে চিনতে কিন্তু আরিফের সাথে বিয়ে দিয়েছি। এখন তুই যদি চলে যেতে যাস, যা, আমি তোকে ফেরাবো না মা। কিন্তু মা, একটিবার ওই যে মা হারা ছেলেটির দিক দেখ। ওই ছেলেটি কিন্তু তোকে মা হিসাবে কিন্তু দেখে, আর তুইও তো ওই ছেলেকে তোর আপন ছেলে হিসাবে দেখিস। মা, তোর জন্য না হোক, অন্তত ওই ছেলেটার জন্য হলেও তুই থেকে যা মা। কাকু, আমি তো তোমার সব কথাই শুনি। তোমার কথা মতোই তো আমি ওনাকে বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত তো স্ত্রীর অধিকারটুকু পাইনি। আমি ওই সন্তান ধরে কি এই সংসারে থাকতে পারবো? একটা মেয়ে কি চায় কাকু? স্বামী, সংসার, সন্তান, এইগুলোই তো চায়। আমি কিন্তু পাইনি ওনার থেকে কোনো কিছু। সব সময় শুধু অবহেলাটাই পেয়ে গেছি। কাকু, আমি এই সংসারে আর থাকতে চাই না কাকু। আমাকে তোমরা কেউ আটকাবা না, আমি এই সংসারে থাকবো মা না। শোন, মা, মা, আরিফ, আমি তোকে কিছু কথা বলতে এসেছি।
আমি জানি কথাগুলো তিতা হলেও সত্য কথা, তোর কাছে অনেক খারাপ লাগবে। আমি যে তোর সৎ মা, আমি তোকে কখনো সৎ মায়ের মতো দেখেছি? তোর বাবা যখন আমাকে বিয়ে করে আনে এই বাড়িতে, তখন তুই বেশ বড়, তোর মা মারা গিয়েছিল। আমি তোকে কোলে পিঠে করে বড় করেছিলাম। বেশ কিছুদিন পর তোর বাবাও মারা যায়। আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি। তোর কথা ভেবে আমরা আরেকটি সন্তানও নেইনি। তোর ভালোর জন্য আমি কি না করেছি। তোর ভালোর জন্য আমি তোকে বিয়ে করিয়েছি, সেই ঘরে আল্লাহ একটি সন্তানও দিয়েছে। কিন্তু কপালের ফের আল্লাহ বউটিকে নিয়ে গেছে, মারা গেছে। তোর ঘরে তো আল্লাহ ফুটফুট একটি সন্তান দিয়েছে। সেই সন্তানটির কথা ভেবে আমি তোকে আবার বিয়ে করিয়েছি। বাহির থেকে যদি একটা বউ আনতাম, যদি আমার নাতিটাকে ঠিক মতো না খেয়াল করতো, আদর যত্ন না করতো, তার জন্য আমি বৌমার বোনকে তোর বউ হিসাবে নিয়ে আসলাম। কিন্তু তুই কি করেছিস? তুই মেয়েটাকে দিনের পর দিন অপমান, অপদস্থ, অবহেলা ছাড়া আর কিচ্ছু দিসনি। কিন্তু মেয়েটা তোর সব অবহেলা, অপমান সহ্য করে দিনের পর দিন তোর সাথে সংসার করার চেষ্টা করেছে। তোর নিজের ছেলেকে সে নিজের সন্তান ভেবে বুকে আগলে রেখেছে। বাবা, একটা কথা বলি, এত খামখেয়ালি জীবন ভালো না। মানুষের জীবনে উত্থান পতন আছেই, ভালো মন্দ মিলেই মানুষের জীবন। তাই বলে ভালোটাকে আঁকড়ে ধরবি, মন্দটাকে ধরে বসে থাকবি, এভাবে তো জীবন চলে না বাবা। জীবন চালাতে হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। মায়াকে তুই আপন করে নিয়ে সংসারটা ঠিক মতো করতে পারতি। তুই আজকে যা করছিস, তোর ছেলেটার উপর সেই প্রভাব পড়ছে। একটাবার খেয়াল করে দেখেছিস এই সংসারের জন্য মেয়েটা কি না করছে? আমার সেবা যত্ন, তোর ছেলের সেবা যত্ন থেকে শুরু করে তোর ছেলের খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু করছে। তোর মন পাওয়ার জন্য মেয়েটা কি না করছে। তারপরেও দিনের পর দিন তুই মেয়েটাকে অবহেলা করেই যাচ্ছিস, অপমান করেই যাচ্ছিস। শেষ পর্যন্ত তোর এই অবহেলা, অপমান সহ্য করতে না পেরে মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল। তুই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখতো, কাজটা কি তুই ঠিক করেছিস? বাবা, আমি বলি কি, এখনো সময় আছে, তুই মায়াকে ফিরিয়ে আন, তুই মায়াকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। শোনো বাবা, মায়ার নিজের বাপ না হলেও আমি মায়াকে কিন্তু ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওকে ভালো করে চিনি বাবা। ওর মনটা খুব নরম। আমি শুনতে পেরেছি যে তোমার কথায় মায়া একটু কষ্ট পেয়েছে। ঠিক আছে, তবে হ্যাঁ, তুমি যদি মায়ার সামনে একবার যাও, মায়া কিন্তু তোমার সাথে ঠিকই চলে আসবে। কারণ মায়া তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আর তোমার হৃদয়ে মায়ার স্থান আছে কিনা সেটা আমি বাবা জানি না। আর তোমার কাছে একটা অনুরোধ বাবা, তোমার জন্য না হোক, অন্তত তোমার ছেলেটার দিকে তাকিয়ে মায়াকে এ বাড়িতে ফিরিয়ে আনা খুবই দরকার। বাবা, আমার কথাটা শোনো, তুমি আর সময় নষ্ট করো না। তুমি যাও, তুমি গেলে মায়া ঠিকই তোমার সাথে চলে আসবে। তুমি যে মায়াকে নিয়ে এসো বাবা, এটা আমার অনুরোধ বাবা, তুমি যাও। কিন্তু মা, আমি যে ওকে অনেক অপমান, অবহেলা করেছি, ওকে আমার সাথে আসবে? আসবে বাবা, আসবে। মায়া অনেক ভালো একটি মেয়ে, অনেক সংসারী একটা মেয়ে। তুই ওর সামনে যা, ও তোকে কখনো ফিরিয়ে দিবে না। যা বাবা, তুই এখনই যা, মায়াকে ফিরিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যেভাবেই হোক মাকে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ, আল্লাহ তুমি মুখ তুলে চেয়েছো আমার সংসারটার দিকে।
যতটুকু সুন্দর, কানলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। উরি বাবা, জিদ করলে তো আরো বেশি সুন্দর লাগে। দেখছো প্রকৃতি একটি নারীকে কতটুকু সুন্দর করতে পারে। এই যে দেখো, গাছের পাতা তোমার মতো তাজ হয়ে বসে আছে, তোমাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষ কিন্তু শীতকালে বিয়ে করে, কারণটা কি জানো? কারণটা হলো মানুষ এই কারণে বিয়ে করে, প্রাকৃতিক ঠান্ডা আর গায়ের চাদরের মধ্যে যেরকম ইস্টে পিস্টে ভালোবাসা থাকে, ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ওই শীতকালে ইস্টে পিস্টে জড়িয়ে থাকার মধ্যে এক ধরনের ভালোবাসা থাকে। আসলে কি জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে ভালো রাখার মতো করে ভালোবাসতে হয়। ভালোবাসলে একে অপরকে বিশ্বাস করতে হয়, তাকে বোঝার চেষ্টা করতে হয়। ভালোবাসলে একে আরেকজনকে স্যাক্রিফাইস করতে হয়। সর্বোপরি ভালোবাসাকে বাঁচিয়ে রেখে এর পূর্ণতা দিতে হয়। বারে আমি খালি বক বক করে যাচ্ছি, তুমি কিছু বলো। আরে কিছু তো বলো। বুঝতে পেরেছি, পাথরে ফুল ফুটবে না, বালিকা কথাও বলবে না। আপনি কোথায় যাচ্ছেন? আমার ভালোবাসা না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে চাও? আরে বাহ, আমি যদি আপনার ভালোবাসা গ্রহণই না করতাম তাহলে কি এখানে বসে বসে বাংলা সিনেমার ডায়লগগুলো শুনতাম? না না, এগুলো কোনো বাংলা সিনেমা ডায়লগ না, এগুলো আমার মনের ভিতরের কথা। ভালোবাসা গোপনে হোক বা প্রকাশে, সেটা যদি অনুভবের হয়, শারীরিক দূরত্বটা কোনো বিষয় নয়। বিষয়টি হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসা বোঝায়, যে ভালোবাসা বোঝায়, তাহলে ভালোবাসাতে কোনো কষ্টই থাকে না। ও আচ্ছা। তবে একতরফা ভালোবাসাতে অনেক কষ্ট পেতে হয়। যদি সম্পর্কটা হয় স্বামী স্ত্রীর, একে অপরকে যদি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। মন থেকে ভালোবাসার মানুষটাকে ছাড়া একদমই থাকা যায় না। আর ভালোবাসা বোঝা যায়, ভালোবাসা অনুভব করা যায়। ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে, গুরুত্ব তখনই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু। শোনো, কেউ কাউকে ভালোবাসলে মায়ায় পড়ে না, কিন্তু মায়ায় যদি কেউ পড়ে তাকে ভালোবাসতেই হয়। একজন মানুষ অনেকজনকেই ভালোবাসতে পারে, কিন্তু মায়ায় একজনেরই পড়ে, আর সেই একজনই হলো তুমি।